নজর রাখবো গরমের খবরের দিকে, কারণ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দাবদাহ চলছে। আর এই দাবদাহ এখন চলবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত। তাপপ্রবাহ, কলকাতায় লুয়ের সতর্কতা, 41 ডিগ্রিতে পৌঁছবে কলকাতার পারদ। আর পশ্চিমের জেলায় সিভিয়ার হিট ওয়েভ চলবে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ঠিক কি বলছে আবহাওয়া দফতর? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই যে গরম, এই যে দাবদাহ, তা কতদিন পর্যন্ত চলবে এবং এর থেকে মুক্তির কিছু কি আশার বাণী হাওয়া অফিস শোনাতে পারছে এখনই? না, আপাতত আশার বাণী কিছু নেই, তবে আগামী সপ্তাহে একটা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আজ এবং আগামীকাল এই 48 ঘন্টায় তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং 6 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা, অর্থাৎ স্বাভাবিকের যে তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকলে তাকে তাপপ্রবাহ বলা যায়, যেটা কলকাতায় গতকাল থেকে শুরু হয়েছে। 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা এবং স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস বেশি কলকাতাতে, এবং এই তাপমাত্রা কলকাতায় আজ 41 ডিগ্রির ছাড়িয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আজ এবং আগামীকাল, এবং এই তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলবে মঙ্গলবার পর্যন্ত। আর আজ এবং আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। চরম তাপপ্রবাহ স্বাভাবিকের থেকে যখন তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে, এবং সেই পরিস্থিতি আজ হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি। যেমন গতকালই আমরা দেখেছি বাঁকুড়াতে সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং স্বাভাবিকের তুলনায় যা 7.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর এই পরিস্থিতির সঙ্গে পশ্চিমের যে গরম হাওয়া, অর্থাৎ লু পরিস্থিতি, সেই লু পরিস্থিতি আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে থাকবে, এবং এই পরিস্থিতি কিছুটা সোমবার থেকে কমলেও তাপপ্রবাহ চলবে মঙ্গলবার পর্যন্ত। সোমবার থেকে উপকূলের 2-1 জেলাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আরও একবার বলছি যে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা, কারণ আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে পরিমাণে গরম হাওয়া উত্তর আর উত্তর পশ্চিম থেকে আসছে, তাতে ঘূর্ণাবর্তের বা বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প আসছে তা ক্রমশ উবে যাচ্ছে, আর তার ফলে এই বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। আর এই বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে যে সোম এবং মঙ্গলবার যে সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, গরম হাওয়ার গতি প্রকৃতির উপর তা অনেকটাই নির্ভর করবে। তবে আশার বাণী শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা, এবং মঙ্গলবার আরও বেশ কিছু জেলাতে 8 থেকে 10 জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্র গর্ভ মেঘের থেকে বৃষ্টি হতে পারে, কিন্তু তার আগে কার্যত দাবদাহে জ্বলছে এখন দক্ষিণবঙ্গ। পশ্চিমের জেলাগুলিতে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা এবং তার সঙ্গে লু বইবে। কলকাতাতেও আজ পরিস্থিতি ভয়ানক হতে পারে, দাবদাহে জ্বলছে। এখান থেকে স্বস্তির বার্তা এখনই খুব একটা শোনাতে পারছে না হাওয়া অফিস। কলকাতায় যেমন পারদ চড়বে, তেমনি পশ্চিমের জেলাগুলো বীরভূম থেকে শুরু করে বীরভূম, বর্ধমান, মেদিনীপুর 3 জায়গাতেই বিপুল গরম বাড়বে এবং সেখানে তাপপ্রবাহ চলবে। আর সেখানে ছবিটা ঠিক এই মুহূর্তে কিরকম? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন 3 প্রতিনিধি। বীরভূম থেকে রয়েছেন ইন্দ্রজিৎ, বর্ধমান থেকে রয়েছেন শরদেন্দু এবং মেদিনীপুর থেকে রয়েছেন শোভন। আমরা প্রথমেই যাব ইন্দ্রজিতের কাছে। আর বীরভূমের ছবিটা এই মুহূর্তে কিরকম তার মাধ্যমে জানতে চাইবো। ইন্দ্রজিৎ, কি ছবি সকাল থেকে? এখন বেলা অনেকটা আরো বাড়ছে, 9টা বেজে গিয়েছে। এই মুহূর্তে ঠিক কিরকম পরিস্থিতি? দেখো, বেলা যত বাড়ছে তত কিন্তু রোদের যে তাপমাত্রা সেটাও কিন্তু বাড়ছে। শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, বেলা 11টার পর থেকে এই তাপমাত্রা কিন্তু আরো বৃদ্ধি পাবে বেলা 4টে পর্যন্ত। তারা যেটা আন্দাজ করছে প্রায় 43 ডিগ্রির কাছাকাছি কিন্তু এই তাপমাত্রা ছুঁতে পারে, এমনটাই কিন্তু তারা আন্দাজ করছে এখনো পর্যন্ত। যদিও তারা সতর্কবার্তাও দিচ্ছে। শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হচ্ছে যে যারা বাইরে বেরোবেন তারা কিন্তু মুখ চোখ ঢেকে বেরোনোর চেষ্টা করুন এবং প্রচন্ড পরিমাণে জল পান করুন,
তা নাহলে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কারণ যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে যে কোনো মুহূর্তে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। পাশাপাশি আজকে কিন্তু লু বইবে এমনটাও কিন্তু শ্রীনিকেতন আবহাওয়া সপ্তাহ সূত্রে জানানো হচ্ছে। এবং এখনো পর্যন্ত আজ এবং কাল অর্থাৎ শনিবার এবং রবিবার পর্যন্ত বৃষ্টির কিন্তু কোনো উত্তর দিতে পারছে না শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর। তারা আজকে যেটা জানাচ্ছে যে গতকালকে যে পরিমাণ গরম ছিল তার থেকে কিন্তু আজকে আরো পরিমাণ গরম বাড়বে, এমনটাই কিন্তু শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর এমনটাই সূত্রে বলছে জানানো হাওয়া হচ্ছে। অফিস। বীরভূমের ছবি আমরা দেখলাম। বীরভূমের পর আমরা এবার চলে যাব বর্ধমানে। বর্ধমানের কি পরিস্থিতি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, কি অবস্থা বর্ধমানে? দেখো, এই যে সকাল ৯টা, এখনই কিন্তু ভর দুপুরের ছবি দেখা যাচ্ছে, যেন এমনই গনগনে তাপমাত্রায় বা একেবারে রোদ ঝলমল, একেবারে যে দাবদাহ তা শুরু হয়ে গেছে বলা যায় সকাল থেকে। বেলা যত বাড়ছে মানুষের অস্বস্তি ততই বাড়ছে। এবং গতকাল এই বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। আজও তেমনটাই দাবদাহ চলবে, তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। ফলে বাসিন্দারা কিন্তু স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিতে, বিশেষত যাদের বাইরে বেরোতে হচ্ছে তারা কিন্তু যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়ছেন। অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে নাক মুখ ঢেকে কোনো রকমে বেরোচ্ছেন, এবং যে ঠান্ডা পানীয়, লস্যি, আখের রস, ডাবের দোকানে কিন্তু ভিড় বাড়ছে, কারণ সকলেই চাইছেন স্বস্তি খুঁজতে। এই যে চরম দাবদাহ, চিকিৎসকরাও বলছেন বেশি পরিমাণে জল খাবার পরামর্শ দিচ্ছেন, এবং বাসিন্দারাও স্বস্তি খোঁজার জন্য সেই সব পানীয়ের ওপর ভরসা রাখছেন। তবে এই যে চরম দাবদাহ, তার থেকে মুক্তি মিলবে কবে, এই প্রশ্নও কিন্তু বাসিন্দাদের মনে থাকছে। এই প্রশ্নই প্রত্যেকের মনে, যে মুক্তি কবে মিলবে সেই প্রশ্নই সবার মনে। আমরা বর্ধমানের ছবিও দেখলাম। আর এবার চলে যাব মেদিনীপুরের দিকে। মেদিনীপুরেও তো হিট ওয়েভ চলছে, সকাল থেকে নাজেহাল সেখানকার বাসিন্দারাও। ঠিক কি অবস্থা? আমাদের সঙ্গে শোভন রয়েছে, শোভন বলতে পারবে। শোভন, দেখো অনিন্দিতা, মেদিনীপুরেও কিন্তু একই অবস্থা। গত কয়েকদিন ধরেই কিন্তু যে দাবদাহ, তীব্র দাবদাহ কিন্তু অব্যাহত রয়েছে মেদিনীপুর শহর সহ মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। আজকে যেমন মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেন্টিগ্রেড, গতকাল ছিল ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে, সকালের পর থেকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই দাবদাহের যে তাপমাত্রা, যে তাপমাত্রার পারদ, সেই পারদ কিন্তু বাড়তে শুরু করেছে। যার ফলে একদিকে যেমন অস্বস্তিতে সাধারণ মানুষ, তেমনই কিন্তু তাদের বিভিন্ন নিত্যদিনের যে কাজ, সেই কাজ করতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ বাড়ি থেকে আর বেরোতে পারছেন না। এই তীব্র দাবদাহে, যেটা বেলা বাড়ার সাথে সাথে যে গরম বাতাস, সেই গরম বাতাস বইতে শুরু করছে গোটা শহর জুড়ে। যার ফলে কিন্তু একদিকে সাধারণ মানুষ যেমন অতিষ্ঠ, সেরকমই কিন্তু তারা তাদের যে মনে প্রশ্ন, যে কবে আসবে স্বস্তি, কবে মিলবে সেই এই যে তীব্র দাবদাহ, সেই দাবদাহ থেকে স্বস্তি কবে মিলবে, কবেই বা বৃষ্টি হবে, কবে একটু শান্ত হবে ধরিত্রী। এমনটাই কিন্তু শহরবাসী এবং জেলাবাসীর মনে প্রশ্ন, এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে জেলার মানুষ। এবার দেখা যাক যে এই তাপপ্রবাহ ঠিক কতদিন চলে এবং শেষ পর্যন্ত স্বস্তি কবে মিলে। এই মুহূর্তে 3 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বীরভূম, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। বিভিন্ন জায়গাতেই তাপপ্রবাহ চলছে। পশ্চিমের যেগুলো জেলা, সেগুলোতে সিভিয়ার হিটওয়েভ চলবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দাবদাহ চলবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। আর তাপপ্রবাহে দিনভর রাস্তায় ট্রাফিক পুলিশ। তাপপ্রবাহের মধ্যেই গোটা দিন, সারাদিন রাস্তায় ট্রাফিক পুলিশ। সহকর্মীদের পাশে দাঁড়াতে পথে হাওড়ার পুলিশ কমিশনার। ট্রাফিক পুলিশের হাতে তুলে দিলেন ওআরএস। যে ছবি আপনারা দেখছেন, হাওড়ার ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, ঠিক কিরকম ছবি দেখতে পেলে? দেখো, অবশ্যই আমরা বারবার করে জানি যে যত গরম হোক, বৃষ্টি হোক, যাই হোক, তাতে কিন্তু ট্রাফিক পুলিশ বা পুলিশ কর্মীদের কাজ করতেই হয়। আর এই তাপপ্রবাহ, যেখানে গতকালও প্রায় ৪০ ডিগ্রির উপরে চলে গেছিল তাপমাত্রা, তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু ট্রাফিক পুলিশ কর্মীদের কাজ করতে হচ্ছে। আর তাদের মনোবল বাড়াতেই আজকে হাওড়ার পুলিশ কমিশনার তিনি সকাল থেকে পথে নামলেন, এবং যে ট্রাফিক পুলিশ কর্মীরা বিভিন্ন মোড়, হাওড়া ময়দান, বঙ্গবাসী মোড়, হাওড়ার গোলাবাড়ি সহ বিভিন্ন জায়গায় যে ট্রাফিক গুরুত্বপূর্ণ ট্রাফিক মোড় রয়েছে, সেখানে গিয়ে প্রত্যেক ট্রাফিক পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলা, তাদেরকে গরম থেকে বাঁচতে কিছু অত্যাধুনিক কিট, অর্থাৎ রোদ চশমা থেকে শুরু করে ছাতা, ওআরএস এবং গ্লুকোজ
সবকিছু দিলেন এবং তাদের সঙ্গে কথা বললেন কি করলে তাদের কাজের সুবিধা হয় তা নিয়ে কিন্তু কার্যত বলা যেতে পারে যে তাদের থেকে শিখলেন পুলিশ কমিশনার। তারা করতে পারলে তাদের কাজে এই গরমের সুবিধা হয় সেটাও তার থেকে শুনলেন এবং পরবর্তীকালে জানিয়েছেন এই তাপপ্রবাহ যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে সেক্ষেত্রে এই ট্রাফিক পুলিশ কর্মীদের রোটেশন মাফিক কাজ করানোর সিদ্ধান্ত নিতে পারে হাওড়া সিটি পুলিশ। বেশ, ধন্যবাদ দেবাশিস। অফিসে বসে কাজ করার নেই, আমাদের তো ফিল্ড জবই বেশি থাকে, তো আমরা তো কখনো কখনো ফিল্ডে আসি, বাট ওনারা রেগুলার যে মেহনত করেন ওটাই একটা ছোট্ট টোকেন এফর্ট প্রয়াস আমাদের দিক থেকে, তাকে কিছু মনোবল যদি বাড়ানো যায়। কারণ গরম সাডেনলি মানে যে টেম্পারেচার হাইক হয়েছে, তো ওটাতে যদি ওনাদের কিছু রোটেশনকে আর ফ্রিকোয়েন্ট করা যায়, অনেকক্ষণ না দাঁড়াতে হয়, তার মধ্যে যদি করা যায় তো ওটা একটা আমরা চিন্তা ভাবনা করবো। জলপাইগুড়ির ক্রান্তিতে ভয়াবহ আগুনে পুড়ে যায় 5টি দোকান। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে সে আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে 5টি দোকান। প্রচুর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জলপাইগুড়ির ক্রান্তির সেই ছবি আপনারা দেখছেন, ভয়াবহ আগুন লেগে যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রকি। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যাচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, পুলিশ কি বলছে? দেখো, তোমাকে প্রথমে বলে যাচ্ছে যে গভীর রাতের ঘটনায় এলাকার মানুষ কিন্তু প্রথমে দেখতে পায় যে ক্রান্তি ব্লকের অন্তর্গত মোলানি বাজারে একটি দোকান থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে এবং ধোঁয়া বেরোচ্ছে। সেই খবর চাউল হচ্ছে কিন্তু প্রচুর মানুষ এখানে বিদ্যমান, তারাই কিন্তু প্রথমে সেই আগুন নেভানোর চেষ্টা করে। চোখের নিমিষে দেখতে প্রায় 6 থেকে 7টি দোকানে আগুন লেগে যায় এবং সম্পূর্ণভাবে 4টি দোকান কিন্তু ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি দমকল বাহিনী একটি ইঞ্জিন সেখানে পৌঁছায় এবং ক্রান্তি থানা পুলিশ সেখানে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলো, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে কিন্তু এখন পর্যন্ত কি কারণে আগুন লেগেছিল তা পরিষ্কার নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে সেই আগুন লেগে থাকতে পারে। এই ঘটনার পর কিন্তু সেই যে দোকানের মালিক তারা কিন্তু চিন্তা করেছে কি করে তাদের সংসার চলবে। প্রশাসন তরফ থেকে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা তা দেখার এখন। তারা কিন্তু আবেদন জানিয়েছে প্রশাসন যেন তাদের পাশে দাঁড়ায়। ধন্যবাদ রকি। এবার নজর রাখা যাক নদিয়ার দিকে। নদিয়ার কালীগঞ্জে দোকানে বিস্ফোরণে আহত দোকানের মালিক এবং বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক দোকান। নদিয়ার কালীগঞ্জে দোকানে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণেই আহত হচ্ছেন দোকানের মালিক আর ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক দোকান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, কিভাবে বিস্ফোরণ, কি বলছে এখনো পর্যন্ত পুলিশ? দেখো, কিভাবে বিস্ফোরণ এখনো জানা যায়নি, তবে স্থানীয়দের অনুমান গ্যাস সিলিন্ডার বাস করে এই বিস্ফোরণ ঘটেছে। কারণ ওই যে দোকানের মালিক শাহিদুল শেখ, সে কালীগঞ্জ থানার দেবগ্রাম বাস স্ট্যান্ডের কাছে তার দোকান, এবং সেই দোকানে সোনার গয়না পালিশ করা হতো এবং সেই কাজের জন্য কিন্তু বেশ কিছু রাসায়নিক এবং গ্যাস মজুত করা ছিল এবং ওই দোকানদার কিন্তু দোকানেই থাকতেন। এবং আজ ভোর ঠিক 4টা থেকে 7টা নাগাদ হঠাৎ করে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় লোকজন ছুটে যান, গিয়ে দেখে সে দোকানের শাটার ছিটকি বেশ খানিকটা দূরে গিয়ে পড়েছে এবং দোকানটা ধ্বংসস্তূপের আকার ধারণ করেছে এবং দোকানের মালিক ঝলসে গিয়ে সেখানেই পড়ে আছেন এবং তাদের চিৎকার চেঁচামেচি আশেপাশে লোক ছুটে আসেন এবং দেবগ্রাম থানার পুলিশও সেখানে যায় এবং তাকে ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এবং এর পাশাপাশি ওই দোকানের চারদিকে যে আরো দোকানগুলি রয়েছে তাই 8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই দোকানের উল্টো দিকে যে দোতলা বাড়ি সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে অনুমান গ্যাস সিলিন্ডার বাস করে বিস্ফোরণ ঘটেছে, তবে ঠিক কি কারণে বিস্ফোরণটা খতিয়ে দেখছে পুলিশ। অনিন্দিতা, একেবারে তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ। ঘটনাটা ঘটেছে যখন সকাল ভোর 4:30 বাজে, তখন আমাকে ফোন করলো যে এই ব্যাপার, তোমার পাশের দোকানে বিস্ফোরণ হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে ছুটে আসি, এসে দেখি প্রচুর পুলিশ, এখানে পুলিশ প্রশাসনের লোকজন এসে ওনাকে উদ্ধার করে বাইরে রেখেছে। হ্যাঁ, ওনার সমস্ত শরীর ঝলসিয়ে গিয়েছে। আমাদেরই পাশের একজন দোকানদার ওনাকে নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশের তত্ত্বাবধানে ওনাকে নিয়ে অ্যাম্বুলেন্স করে কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালের জন্য পাঠিয়ে দিয়েছে। 21-এর ভোটে গুলি, মৃত্যু, শীতলকুচির এই স্মৃতি এখনো টাটকা। এবারের ভোটেও এই প্রসঙ্গ বারবার উঠেছে। শুক্রবার আরও সুর চড়িয়েছেন মমতা। রাজ্যের পুলিশকে বাদ দিয়ে কেন শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছেন তৃণমূল নেত্রী। রাজ্য পুলিশকে দিয়ে ভোট করালে তো ছাপ্পা হবে, পাল্টা সুকান্ত। How do you expect the impartial election, the free election, the fair election? You became a BJP commission. I am really sorry to say we are shocked.
প্রথম দফার ভোটে গরম কোচবিহার। 21-এর বিধানসভা ভোটে এই কোচবিহারের শীতলকুচিতেই গুলি চলে, 5 জনের মৃত্যু হয়। 24-এর লোকসভা ভোটের প্রচারেও বারবার উঠে এসেছে শীতলকুচির প্রসঙ্গ। শুক্রবার প্রথম দফার ভোটের দিন মুর্শিদাবাদের সভা থেকে মমতার সুর সপ্তমে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন? কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না। শীতলকুচির জোরপাটকের আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র 2021 সালে এখানেই গুলি চলেছিল, প্রাণ গিয়েছিল। তারপর থেকে ভোট মানেই শীতলকুচির মনে আতঙ্ক। সেই আতঙ্ক বুকে নিয়েই এদিন ভোট দিলেন 3 বছর আগে নিহতদের পরিজনরা। যখন এই ভোট পর্ব চলে আসে তখন তো এটা তো মনে অবশ্যই আসে যে এরকম একটা ঘটনা এখানে হয়ে গেছিল। এই জন্য খুবই খারাপ লাগে এবং সেই বারে বারে সেই একই স্মৃতি বারবার মনে পড়ে। দাদাকে হারিয়ে এরপর থেকে তখন মানে সবসময় মনে হয় যেন ভোট একটা আতঙ্কের বিষয়। আগে একটা খুশি নিয়ে আসতাম, আর এখন মনের মধ্যে বেদনা নিয়ে আসি ভোট দিচ্ছি। এবার জোরপাটকিতে ভোট হয়েছে নির্বিঘ্নে। আজকে কোনো সমস্যা নাই, খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আজকে ভোটে আমরা খুবই খুশি। এবার নির্বিঘ্নে, কিন্তু 21-এ চলেছিল গুলি, গিয়েছিল প্রাণ। সেই স্মৃতি এখনো টাটকা। এই প্রেক্ষাপটে মমতার সুর সপ্তমে তার প্রশ্ন, কেন শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে? আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন? 2019 সালে প্রথম দফায় ভোট হয় কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সেবার এই 2 আসনের জন্য কেন্দ্রীয় বাহিনী ছিল 84 কোম্পানি। এবার দ্বিগুণের বেশি, 84 থেকে বাড়িয়ে 175 কোম্পানি। আলিপুরদুয়ারে 63 কোম্পানি এবং কোচবিহারে 112 কোম্পানি। এটা আমি প্রথম দেখতে পাচ্ছি। যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন? কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না। সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করতে এখানকার স্টেট পুলিশ সিদ্ধহস্ত। কমিশন যদি সেভাবে কাজ করত তাহলে নিশ্চিতভাবে আরো ভায়োলেন্স ফ্রি ইলেকশন হতো। তবে কমিশন এখান থেকে আমার মনে হয় যে একটা শিক্ষা নেওয়া উচিত যে সেক্টরগুলোর সঙ্গে, সেক্টর অফিসার্সগুলোর সঙ্গে, তাদের সঙ্গে রাজ্য পুলিশ না রেখে সেখানেও সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাখলে নির্বাচন কিন্তু আরো সুষ্ঠুভাবে হওয়া সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কি তাহলে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হবে নাকি ভোটের নামে প্রহসন হবে? মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে ফোন করে বলবে এই ছাপ্পা মার, আর সবাই ছাপ্পা মারতে শুরু করে যাবে। ওটা হবে না। সেন্ট্রাল ফোর্স, নিরপেক্ষ ফোর্স। কোথাও একটা অভিযোগ দিয়ে দেখান না সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যে সেন্ট্রাল ফোর্স বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির হয়ে ছাপ্পা মারছে। তৃণমূলের পুলিশ তো ছাপ্পা মারে। নিউজ 18 বাংলা।